Square Pharmaceuticals presents Montin Respitalk, powered by Montin. সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস মন্টিন রেসপিটক আজকে 8ম পর্বে। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে অ্যাজমার পরিণতি, প্রতিরোধ এবং সুরক্ষা। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার নিহার রঞ্জন সাহা, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আজকের এই পর্বে অংশ নেন। আপনাকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে বরাবরের মতন পরিচয় করে দিতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের অনারেবল স্পেশাল গেস্ট AHM রাশেদুল বারী, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রাশেদুল বারী ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত। বরাবরের মতন আপনাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার বাসুদেব। স্কয়ার আয়োজিত মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন আজকের এই 8ম পর্বে গেস্ট এক্সপার্ট হিসেবে আমাদের মাঝে আছেন ডাক্তার নিহারঞ্জন সাহা, সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান, রেসপিরেটরি মেডিসিন, জাতীয় বক্ষ ব্যাধি হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাই স্কয়ার ফার্মার পক্ষ থেকে। মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন আজকের এই পর্বের আলোচনার যে বিষয়, অ্যাজমা রোগের পরিণতি, প্রতিরোধ ও সুরক্ষা। অ্যাজমা রোগে আক্রান্ত ব্যক্তিদের আসলে আদ্যপান্তই আজকের এই আলোচনার মধ্যে চলে এসেছে। আমাদের অ্যাজমা রোগী যারা, তারা এই জিজ্ঞাসাগুলোই করবেন, তারা আক্রান্ত হলে কি করবেন, প্রতিরোধী বা কিভাবে করবেন এবং ভালো থাকবেন কিভাবে অ্যাজমা রোগ থেকে, এই আলোচনাগুলোর মধ্যেই আসলে চলে আসবে। অ্যাজমা রোগের বেশ কিছু মিথও রয়েছে, সমাজে প্রচলিত রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে ডাক্তার নিহারঞ্জন স্যার আপনি বিশদভাবে আলোচনা করবেন। আমাদের যারা দর্শকবৃন্দ যুক্ত আছেন এবং যারা যুক্ত হতে যাচ্ছেন, তারা উপকৃত হবেন আপনার এই আলোচনার মাধ্যমে। স্কয়ার ফার্মার তরফ থেকে ডাক্তার নিহারঞ্জন স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময়টুকু আজকের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। স্কয়ার ফার্মা দীর্ঘ 60 বছর যাবৎ মানসম্পন্ন ওষুধ বাজারজাত করে আসছে, সেই সাথে বিজ্ঞান ভিত্তিক যে কোনো আলোচনা সঙ্গে যুক্ত রয়েছে এবং আমরা যে কোনো ধরনের বিজ্ঞান ভিত্তিক যে কোনো অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ জানাই রাজ টিভিকে, ধন্যবাদ জানাই ডাক্তার বাসুদেব আপনাকেও। অনেক অনেক ধন্যবাদ জনাব AHM রাশেদুল বারী। আসলে আপনাদের পেছনের থেকে যে কাজগুলো করছেন সেটা আসলে সত্যি মানে কি বলবো, যে অনস্বীকার্য, এবং এই কাজগুলোর কারণে আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আজকে বিশেষজ্ঞ যে স্যার আছেন তাদেরকে পৌঁছে দিতে পারছি। আর এর জন্য আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ স্যারদের মতন এরকম বরেণ্য প্রফেসরদেরকে আসলে কাছে পাওয়াটাও আসলে আমাদের জন্য একটি ভাগ্যের বিষয়। তো অনেক অনেক ধন্যবাদ সেই সুযোগটুকু করিয়ে দেওয়ার জন্য। এবং জানিয়ে রাখি প্রিয় দর্শক, আজকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস মন্টিন রেসপিটকের সিজন 1 এর শেষ পর্ব কিন্তু একটি বিশেষ চমকও থাকবে, এবং আমরা নিশ্চয়ই খুব শীঘ্র হয়তো সিজন 2 শুরু করতে যাব, এবং এই ধারা নিশ্চয়ই অব্যাহত থাকবে, এবং সেই ব্যাপারে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিশ্চয়ই এগিয়ে আসবে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের নেপথ্যে যারা কারিগর এই অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে, এবং আজকের এই মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন এই অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে যে আলোচনাগুলো হবে সত্যি সত্যি জীবনের কথা হবে, আমাদের জীবিকার কথা হবে। আর এই বিষয়ে আমি সরাসরি এখন চলে যাচ্ছি ডাক্তার নিহার রঞ্জন স্যারের কাছে। স্যার, প্রথমেই জানতে চাই যে অ্যাজমা এই রোগটি একটু প্রাথমিকভাবে আমাদেরকে বুঝিয়ে রাখবেন যে অ্যাজমা এই শব্দটা কোথা থেকে আসলো। আমরা সচরাচর বলে থাকি হাঁপানি। হাঁপানি বললে সবাই এক নামে বুঝে যায় যে আমার শ্বাসকষ্ট। অ্যাজমা এবং হাঁপানি, এটির আবিধানিক অর্থটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে বোঝান, আর তারপর আমরা এটার ভেতরে প্রবেশ করবো। স্যার, ধন্যবাদ বাসুদেব। আমরা শুরুতেই আমি আজকে আমাদের এই করোনা যুদ্ধে আমার চিকিৎসক সহকর্মী, বাংলাদেশে প্রায় 100 জন চিকিৎসক শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই করোনা যুদ্ধে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত মানুষ এ পর্যন্ত নিহত হয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। যারা অসুস্থ আক্রান্ত আছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করি, সেই কামনায় আমি এই অনুষ্ঠান শুরু করছি। অ্যাজমা আমরা যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি, আর
এটা হচ্ছে যে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দ্য এয়ারওয়ে। আমাদের যে শ্বাসতন্ত্রের যে প্রদাহজনিত যে রোগ, যেখানে হচ্ছে আমাদের ভেরিয়াস সেলস এন্ড সেলুলার এলিমেন্টস গুলো ইনভলভ থাকে। আর যেটা আমরা আমাদের দেশি ভাষা অনেক সময় আমরা এটাকে বলি হাঁপানি। তারা ওটাই বোঝাতে চায় যে শ্বাসকষ্টটাকে। আসলে শ্বাসকষ্ট তো আমাদের বিভিন্ন কারণে হতে পারে। সেটা কজ যেমন আমাদের রেসপিরেটরি কজ হতে পারে। এটা আমাদের যেমন কার্ডিয়াক কজ মানে হৃদরোগজনিত কারণে হতে পারে। অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মেটাবলিক কজেও হতে পারে। কিন্তু আমাদের রোগীরা যেটা হাঁপানি বলতে বোঝায় সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমাকেই বোঝাতে চায়। এক্স্যাক্টলি অর্থাৎ হাঁপানি এবং অ্যাজমা, যেটি আমরা বলতে পারি যে একটি বাংলা, আরেকটি হচ্ছে আমাদের মেডিকেল টার্ম। তো অ্যাজমার যদি আমি কমন কজ গুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করে থাকি, এবং সেটার পরিণতিতে আমরা একটু পরে আসবো যে কি কি কারণে আসলে অ্যাজমা রোগটি অ্যাগ্রাভেট হয়ে থাকে, এই বিষয়টি স্যার যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আসলে অ্যাজমা আমরা যেটা বলি যে প্রথম কথা হচ্ছে অ্যাজমার এক্সাক্ট কজটা জানা যায় না, ইজ আননোন। তো যার ফলে আমাদের এখানে অনেকগুলো কজ ফ্যাক্টর কাজ করে। একটা থাকে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে, কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে এন্ড সাম আননোন ফ্যাক্টরস থাকে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেমন হাউস ডাস্ট, মাইট, মোল্ডস এগুলো থাকে। দেন কিছু ইরিটেন্ট, হ্যাঁ, কিছু ইনফেক্টিভ কজ থাকে। আর যে জেনেটিক ফ্যাক্টর যেমন অ্যাটোপি এবং জেনেটিক অনেক কজের জন্য হয়, এন্ড কিছু আননোন ফ্যাক্টর সবগুলোই। আর কিছু আছে যেটা যেটা বলে যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর যেটা থাকে, সেই ফ্যাক্টর গুলো থাকে। যেরকম আমাদের বললাম যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি আমরা বলি যে কিছু যে হাউস ডাস্ট, মাইটস, মোল্ডস, ককরোচ, দেন কিছু ইরিটেন্টস, ইনফেকশনে যে ইদানিং যে আমাদের ভাইরাল যে কোনো ইনফেকশন, দ্যাট ইজ যে কোভিড-19 যে ডিজিজ, করোনা ডিজিজ, যে কোনো ইনফেকশন হলে এটাকে অ্যাগ্রাভেট করে। দেন সিম্পটম কোন ফিউমস, হ্যাঁ, এগুলো থেকে আমাদের দেখা যাচ্ছে। এবং ইভেন এমনও হয় অ্যাগ্রাভেট করতে পারে কোনো যদি ইমোশন, এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, সেগুলো আমাদের ডিজিজটাকে অ্যাগ্রাভেট করে, সেগুলো রিস্ক অনেক ফ্যাক্টর অনেক হিসেবে কাজ ধন্যবাদ। করে। প্রিয় দর্শক, আসলে যাদের ঘরে অ্যাজমা রোগী রয়েছে তাদের জন্য কিন্তু একটি সতর্ক বার্তা স্যার দিয়ে দিলেন। আসলে কি কি কারণে অ্যাজমা রোগটা অ্যাগ্রাভেট হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে স্যার বলছেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে অ্যাজমা রোগ সম্পর্কে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন। আজকের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর করবেন এবং উত্তর প্রদান করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন। আজকের এই আয়োজনে মূলত আমরা আলোচনা করছি যে অ্যাজমা রোগের যে পরিণতিটা কি এবং সেটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। স্যার যেমনটি বলছিলেন যে কি কি কারণে অ্যাজমা রোগ হয়ে থাকে, এবার স্যার একটু আসতে চাই যে স্যার এই ধরনের রোগীরা মানে অ্যাজমা, শ্বাসকষ্ট, এটা একটি কমন প্রবলেম, দম ছাড়তে কষ্ট হয়, এটার সাথে আর কি কি অ্যাসোসিয়েটেড প্রেজেন্টেশন নিয়ে সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমার রোগীরা আপনাদের কাছে চেম্বারে এসে থাকে? সেটাই, আমরা যদি এটা একটু বলি যে অ্যাজমার যদি আমরা প্যাথোফিজিওলজিটা এভাবে বুঝিয়ে দিই, যেটা যেহেতু এক্সাক্ট কজ নেই, যার ফলে আমাদের যে ফ্যাক্টর গুলো আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দেন জেনেটিক ফ্যাক্টর এন্ড আননোন ফ্যাক্টরস, সবগুলো ফ্যাক্টরস এর জন্য সেলস এন্ড সেলুলার যে এলিমেন্টস গুলো এটা অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট হওয়ার জন্য তখন এই এয়ারওয়েটা ইনফ্লামেশন হয়, এন্ড এয়ারওয়ে ফলশ্রুতিতে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস হয়। এবং যে পেশেন্ট গুলো সাসেপ্টেবল থাকে তারা দেখা যায় সেভারাল লিপিড সোর্সে যদি কোনো রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরে এক্সপোজড হয়, তখন তাদের এয়ার ফ্লো লিমিটেশন হয়। এয়ার ফ্লো লিমিটেশন হলে তখন যে সিমটম গুলো হয় সেগুলো হচ্ছে যে পেশেন্টের বলে যে কাফিং, হুইজিং, মানে সাই সাই করা, কাশি দেয় এবং হুইজিং করবে, বুকে শ্বাস শ্বাস করে শব্দ হবে, ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট যেটা হয়, অ্যান্ড চেস্ট টাইটনেস, বলে যে বুক চেপে আসছে। হ্যাঁ, এইটা হতে তখন এটাকে আমরা বলছি ডিজাইন করি ইন্টারমিটেন্ট অ্যাজমা। যদি এই কন্ডিশনে আমরা পেশেন্টকে কন্টেইন প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, এটা স্পন্টেনিয়াসলি রিভার্স করে উইথ মেডিসিন আর উইদাউট মেডিকেশন। কিন্তু দেখা যায় যে যদি এই এক্স্যাক্টলি। ক্ষেত্রে আমাদের যে এয়ারওয়ে রিমডেল এইভাবেই তখন রোগীরা প্রেজেন্ট করে। এবং অনেক সময় দেখা যায় যে তার যদি ট্রিটমেন্ট ঠিক মতো না হয়, তখন ওই যে এক্সারবেশন আমরা বলি একটা টার্ম, যে অ্যাকুট এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, দ্যাট ইজ যদি যে কোনো কন্ডিশন, যে কোনো ইভেন্টে অ্যাজমা যদি তার কন্ট্রোলটা ফেল করে, তাকে এক্সারবেশন বলে।
সেই এক্সাজারবেশন নিয়ে তখন ইমার্জেন্সিতে পেশেন্টরা এসে তারা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসে দেখাতে আসে। এইভাবে অ্যাজমা রোগীগুলো তারা প্রেজেন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক, অনেক ধন্যবাদ স্যার। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেলাম যে আসলে কিভাবে অ্যাজমা রোগীরা আসলে আক্রান্ত হয় এবং এটার পেছনে কিন্তু কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরও আছে প্রিয় দর্শক। আপনাদেরকে স্যার সেটি ব্যাখ্যা করলেন। এবার একটু আসতে চাই স্যার যে এ ধরনের রোগীদের আ যে বয়স ভেদে কি কোনো পার্থক্য রয়েছে কিনা? যে কারা সাধারণত কোন বয়সে এই অ্যাজমার রোগীটা আ সচরাচর হয়ে থাকে বা এটি কি বংশের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? যে পরিবারের বাবা-মা যদি আক্রান্ত থাকে অ্যাজমার সেক্ষেত্রে কি এটা সন্তান-সন্ততি বা নেক্সট জেনারেশন এর মধ্যে সেটি প্রবাহিত হতে পারে কিনা? আমরা যদি মেল ফিমেল ডিফারেনশিয়েট করে থাকি, মহিলা এবং পুরুষের কথা চিন্তা করে থাকি, কাদের বেশি হয়ে থাকে? এবং এখানে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বিশেষ করে স্মোকিং এর সাথে এটার কোনো রিলেশন আছে? হ্যাঁ, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে অ্যাজমা যেকোনো এজেই হতে পারে। তো এক্সট্রিম অফ এজে দেখা যায় যে বেশি, এল্ডারলি এবং আর্লি চাইল্ডহুড এই বেশি হয়। এবং যে পেশেন্ট গুলার অ্যাটোপি ফ্যামিলিয়াল, যাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকলে, বাবা মা থাকলে বাচ্চাদের হবেই এমন না, তো হওয়ার প্রবণতা বেশি থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে যাদের অ্যাটোপিক অ্যাজমা তাদের দেখা যায় অন্যান্য অ্যালার্জিক, যেমন অ্যালার্জিক রাইনাইটিস বা ডার্মাটাইটিস, এই রোগগুলো যাদের থাকে তাদের অ্যাজমার সিমটম গুলো আর্লি ডেভেলপ করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ধরনের রোগীরা স্যার যখন আপনাদের কাছে আসে সেটাকে নির্ণয় করার জন্য কি, কি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? বা কোন পরীক্ষাগুলো দিয়ে স্যার আপনারা কনফার্ম হন যে এটি একটি আ অ্যাজমার রোগী? ইনভেস্টিগেশন গুলো স্যার কি? হ্যাঁ, আমরা ইনভেস্টিগেশন ইউজুয়ালি আমাদের মেইন হিস্ট্রিটা হচ্ছে কম্পেটেবল বলি, যে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রিটা, পেশেন্ট যে হিস্ট্রিটা দিবে সেই হিস্ট্রিটা আমাদের প্রপারলি নিতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের। এবং সাথে আমরা স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি বলি, স্পাইরোমেট্রি একটা টেস্ট আছে। এবং আমরা পিক ফ্লোমিটার দিয়েও দেখতে পারি, অ্যাডমা ডায়াগনোসিসও করতে পারি এবং অ্যাডমা মনিটর হচ্ছে কিনা সেটাও দেখতে পারি। অ্যালং উইথ দিস আমরা রুটিনলি একটা চেস্ট এক্সরে দিই, আমরা ব্লাডের সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট দিই, ইওসিনোফিল কাউন্ট দেখি, সিরাম আইজি, এবং পেশেন্টের যদি কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, দ্যাট ইজ সেক্ষেত্রে আমরা, এবং এজ যদি 50-র উপরে হয়, 40-র উপরে, 40 to 50-র উপরে, সেক্ষেত্রে আমরা তার আরবিএস দিব, সিরাম ক্রিয়েটিনিন এবং রুটিন টেস্ট গুলোও দিব। হ্যাঁ, অনেক, অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে কিন্তু অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, এই পুরো আয়োজনটা কিন্তু আপনাদের জন্যই, আপনাদেরকে ঘিরেই। আপনারা আপনাদের সমস্যার কথা বলুন। স্যারকে আমরা আপনাদের সামনে হাজির করিয়েছি। নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা একজন যুক্ত হয়ে গেছেন দর্শক, তিনি লিখেছেন যে আমার ছেলের বয়স 17 বছর, অ্যাজমা সারা বছরই আছে এবং ওষুধও খেতে হয় সারা বছর। সেক্ষেত্রে নিস্তার পাওয়ার জন্য কি করতে হবে? একজন প্রশ্ন রেখেছেন। যে সারা বছরই তাকে আসলে ওষুধ খেতে হয়। তো খেতে, খেতে হয়তোবা তিনি বিরক্ত হয়ে গিয়েছে। তো স্যার আপনার কি পরামর্শ থাকবে এই রোগীটির জন্য? না, বয়স 17 বছর। তো আপনার জন্য আমার সাজেশন হচ্ছে যে তার রোগটা প্রপারলি অ্যাড্রেস করতে হবে। আমরা যেমন অ্যাজমাটা কোন লেভেলে আছে সেটা দেখে আমরা স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট বলি, যে তার জন্য প্রকৃত ওষুধ কোনটা, সেই ওষুধগুলো দিতে হবে। মানে ধারাবাহিকভাবে এটাকে দিয়ে যেতে, কিছু ওষুধ অ্যাজমার ম্যানেজমেন্টে আমাদের আছে যে কিছু মেইনটেনেন্স রিলিভার ওষুধ, যেমন হঠাৎ করে তার শ্বাসকষ্ট হলো, তখন সেই তার ইমিডিয়েট রিলিফ করার জন্য মেডিকেশন। আর যেটা আছে কন্ট্রোলার, দ্যাট ইজ মেইনটেনেন্স থেরাপি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের রোগীরা মেইনটেনেন্স যে থেরাপি, সেই থেরাপি ওষুধগুলো বন্ধ করে দেন, যার ফলে আমাদের সমস্যাটা নির্মূল হয় না। কিছুদিন ভালো হলেই রোগীরা ওষুধ বন্ধ করেন। কিন্তু কিছু ওষুধ আমাদের আছে, যেমন আমরা, এটা তো আগেই বলেছি যে প্রদাহ জনিত, দ্যাট ইজ ইনফ্ল্যামেটরি ডিজিজ। তার মানে মেইন ড্রাগস আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। সে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেটা আছে ইনহেল কর্টিকোস্টেরয়েড, সেটা দুইটা ফর্মে, ওই ড্রাই পাউডার অথবা মিটারডোজ ইনহেলার। তো আমরা যেটাই দিই, অ্যাডভাইস করি, এই যে স্টেরয়েড, ইনহেল কর্টিকোস্টেরয়েড, এইটাই লং টাইম আপনাকে রোগীকে রক্ষা করবে। কিন্তু এটা একটু দাম বেশি হওয়ার জন্য রোগীরা দেখা যায় প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে যে আপনারা এই ওষুধটাই বন্ধ করে দেন, আর যে রিলিভার যে ড্রাগটা সেটা হয়তো কন্টিনিউ চালে, যেটা আসলে একদমই সাংঘর্ষিক হয়ে যায়। সেই জন্য ম্যানেজ হয় না। যেহেতু তার বয়স কম, 17 বছর, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওর প্রকৃত চিকিৎসার জন্য ডাক্তার, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি তার চিকিৎসা চালিয়ে যাবেন, অবশ্যই সে উন্নতি পাবে এবং ভালো থাকতে পারবে। অবশ্যই, অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন। আজকে কিন্তু আমরা অ্যাজমার প্রত্যেকটি বিষয় নিয়েই কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং বেশি, বেশি করে কিন্তু আজকের অনুষ্ঠানটি আপনারা আপনাদের ফেসবুক থেকে শেয়ার করবেন।
স্যার এবার একটু জানতে চাই যে অ্যাজমা রোগীদের যে চিকিৎসা পদ্ধতিটা রয়েছে, আমরা যদি ম্যানেজমেন্ট প্রোটোকল সম্পর্কে একটু জানতে চাই, কারণ আমাদের অনেক দর্শক আছে চিকিৎসক এখানে। আপনি যদি স্যার একটু প্রোটোকলটা আমাদেরকে বলেন যে নতুন করে একটি কেস আইডেন্টিফাই হলো যে অ্যাজমা রোগী মনে হলো, আর তার ক্ষেত্রে আমরা শুরুটা করব কি, এবং যারা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি? হ্যাঁ, ওই যে আগেই বলেছি যে ম্যানেজমেন্ট প্রোটোকলটা হচ্ছে আগে হচ্ছে আমার ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে এবং রোগীর আমরা স্পাইরোমেট্রি করে পেশেন্ট কোন স্টেপে আমরা স্টেপ কেয়ার ম্যানেজমেন্টে স্কোর করি, সেই হুম স্কোর হুম। করে সেই স্কোর অনুযায়ী কোন স্টেপে, মানে এটা একটা স্টেপ কেয়ার লেডার একটা যেটা, সেই যদি পেশেন্ট স্টেপ 2 তে পড়লো তখন সেই স্টেপ 2 এর ম্যানেজমেন্টটা তাকে আমরা স্পেসিফিক দিব, দিয়ে সে কন্টিনিউ করবে ম্যানেজমেন্টটা। পেশেন্ট ভালো থাকলে দেন আমরা ওটাকে আবার স্টেপ ডাউনও করা হয়, এবং যদি দেখা যায় এক্সারবেশন আছে তখন স্টেপ আপও করা হয়। এটা আসলে ফিজিশিয়ানের উপর ডিপেন্ড করবে, কিন্তু পেশেন্টেরই হচ্ছে যে সে ওষুধগুলো কন্টিনিউ করবে। এবং আর যারা ক্রনিক অ্যাজমা যে পেশেন্ট গুলো, যে আগেই বললাম যে যেটা কন্ট্রোলিং যে ওষুধগুলা, দ্যাট ইজ মেইনটেনেন্স, ইনহেল কর্টিকোস্টেরয়েডটা কন্টিনিউ করতে হবে। যেমন ইউজুয়ালি আমাদের দেশে বেশি ইউজ করা হয় ফ্লুটিকাসন সালমেট্রল কম্বিনেশন, টিকামেট যেটা দিই আমরা, অথবা সাথে যে মন্টি লুকাস দেওয়া হয়, মন্টিন নামে যেটা পাওয়া যায়। তো এই ওষুধগুলো দীর্ঘদিন কন্টিনিউ করতে হয়, করে দেন আবার আপনার এটাকে আবার অ্যাসেস করতে হয় যে ওনার লেভেলটা কতটা কন্ট্রোল আছে, সেই অনুযায়ী ওনার মেডিকেশনটা কন্টিনিউ করা হবে। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার এটাতে। কোনো কারণ নেই স্যার। এইখানে আমি একটু কোনো স্পেসিফিক সুযোগ ভাবে নেই। রোল গুলো জানতে চাচ্ছি, যে এখানে কয়েকটি ওষুধের নাম আপনি বললেন। এখানে আছে ব্রঙ্কো ডাইলেটর, অর্থাৎ আমাদের যে কারণে অবস্ট্রাকশনটা হচ্ছে সেটা রিলিভার হিসেবে আপনি একটি ওষুধের নাম বললেন, যে ব্রঙ্কো ডাইলেটর, যেটা সালবেইটামল। এটি ইনহেলার ফর্মে আছে, এটি ট্যাবলেট ফর্মে আছে। তো আমরা যদি এটির ব্যবহার বিধিটা একটু স্পেসিফিক ওয়েতে আপনার কাছ থেকে জানতে চাই, যে কখন আমরা ওরাও ট্যাবলেট ফর্মে দিব আর কখন এটা ইনহেলার ফর্মে দিব, দুটির রাইট, মধ্যে কোনটি বেশি উপকারী আর কোনটা বেশি ইফেক্টিভ, রাইট। পার্শ্ব প্রতিক্রিয়া কোনটার বেশি? রাইট, এখন যদি পেশেন্ট এক্সারবেশন নিয়ে আসে, যে তার শ্বাসকষ্টটা তীব্র, তখন আমাদের যে ওষুধটা প্রয়োগ করতে হবে সেটা দিতে হবে নেবুলাইজেশন ফর্মে। হ্যাঁ, নেবুলাইজেশন ফর্মে আমরা দিতে পারি, সালবিটামল হুম সলিউশন পাওয়া যায়, এবং ইনহেলার ফর্মে উনি ইউজ করবেন। আর আসলে ইনহেলারে আমরা যেমন দিই একটা পাপে, যে আমরা তো ইউজুয়ালি 2টা পাপ করে দিতে পারি, পার পাপে 100 মাইক্রোগ্রাম থাকে সালবিটামল, ভাইরাস ট্যাবলেটে কিন্তু থাকে 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম। যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্ট এখানে কাজ করবে, ইনহেলার ফরম্যাটটাই মোর ইফেক্টিভ হবে পেশেন্টের জন্য। আর যাদের বয়স কম দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি এক্সারবেশন হয়, তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসে, সেসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি নেবুলাইজেশন ফর্মটা বেশি প্রেফার করব। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে এটা নির্ভর করবে যে আপনার কন্ডিশনের উপর, যে আপনি যদি হঠাৎ করে তীব্র মাত্রায় শ্বাসকষ্ট মানে সমস্যায় ভুগে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত রিলিভার হিসেবে আপনাকে নেবুলাইজেশন করতে হবে, এবং এরপর একটু সেটেল হয়তো হয়তো বা সেটিকে ইনহেলার, এবং কখনো কখনো একটি ওরাল ফর্মও আসতে পারে। ধন্যবাদ স্যার আপনার এই ব্যাখ্যা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা ইতিমধ্যে অনেকেই উল্লেখ করছেন। আপনাদের প্রত্যেকের প্রশ্নের আমরা উত্তর গ্রহণ করব, তবে আলোচনার ফাঁকে ফাঁকে আমাদের সাথে পুরোটা সময় জুড়েই থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট ফন্টিন রেসপিটক। আমরা আলোচনা করছি, আজকের বিষয় হচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা, অর্থাৎ যে অ্যাজমা রোগীদের পরিণতি এবং সুরক্ষা। আর এই বিষয়ে আমাদের সাথে বিশেষজ্ঞ মতামত প্রদান করছেন ডাক্তার নিহার রঞ্জন শাহ, যিনি বর্তমানে সহযোগী অধ্যাপক এবং ইউনিট হেড হিসেবে কর্মরত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তিনি বলেছেন প্রিন্স মুস্তাফিজ। আমরা যদি তার প্রশ্নটা, একটু বড় একটি প্রশ্ন রেখেছে, প্রশ্নটা একটু পড়ে শোনাই স্যারের জন্য। তার বয়স হচ্ছে 40, ওয়েট 93। তিনি সার্ভাইকাল স্পন্ডালাইসিস এর পেশেন্ট। তিনি আমাদের মনে হয় যে অন্য একটি সমস্যার কথা জানিয়েছেন, তারপরে তার প্রশ্নটা যেহেতু পড়া শুরু করেছি, শেষ করতে চাই। সার্ভাইকাল স্পন্ডালাইসিস পেশেন্ট, ঘাড়ে 6-7 নাম্বার আছে, হাড়ে আহ, আছে। বাম দিকে আমার বুকে, বাম পাশে ডান বুকে ব্যথা করে। হ্যাঁ, তারপর চাপ অনুভূত হয়, তখন শ্বাস নিতে কষ্ট হয়, বুকে পিঠে চাপ চাপ ব্যথা করে। 2 মাস হলো কাশি। হুম অসুস্থ, আর কি শুষ্ক কাশি আছে আর কি। আমি 5 মাস আগে
হার্ট পরীক্ষা করিয়েছি, হার্টের ভালভ তো ঠিক আছে, কিন্তু সমস্যা কি স্যার কি বলবেন? আমি সবসময় কষ্ট পাচ্ছি। তার মানে স্যার তার অনেকগুলো প্রবলেম আছে। তিনি সার্ভাইকাল হ্যাঁ, এখন স্পন্ডালাইসিস আগেই বলে দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে যে এবং তিনি বুকে জিজ্ঞাসা চাপ হচ্ছে অনুভব তার এই করছেন, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কি এই 2 মাস যাবতই, না তার আগেও ছিল শ্বাসকষ্ট? এটা হচ্ছে সব প্রথম কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ মুস্তাফিজ, আপনি মনে হয় যে এই ২ মাস ধরে কি আপনার এই সমস্যাটা হচ্ছে? নাকি আগেও ছিল? এটি একটু প্লিজ আবার একটু কমেন্টস করেন। সেই ফাঁকে আমরা অন্য একজন দর্শকের প্রশ্নে চলে আসতে চাই। প্রশ্ন রেখেছেন সুজাতা ফাল্গুনী আ নরসিংদী থেকে। স্যার নমস্কার। আপনার আলোচনা শুনছি এবং ভীষণ ভালো লাগছে। আমার মার বয়স ৬৫ বছর। তিনি ব্রঙ্কিয়াল অ্যাজমার রোগী। মাঝে মধ্যেই তিনি শ্বাসকষ্ট অনুভূত হয় এবং কখনো, কখনো ইনজেকশনের প্রয়োজন হয়ে থাকে। এটার কি কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন আছে যাতে এই অ্যাজমা রোগটি সেরে যাবে? সুজাতা ফাল্গুনী ভ্যাকসিনের কথা জানতে চেয়েছে। হ্যাঁ, না ঠিকই আছে। এখন হচ্ছে যে আসলে স্পেসিফিক কোনো ভ্যাকসিন নেই। আর আমার যেটা মনে হচ্ছে যে উনি মেডিকেশন গুলো প্রপারলি মেইনটেইন করছেন না, কন্টিনিউ করেন না। হ্যাঁ, উনাকে ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। আমরা যেমন ফ্লু ভ্যাকসিন দিই, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, নিউমোকক্কাল ভ্যাকসিন আছে। এগুলা দেওয়ার অর্থই যে আর আমাদের অ্যাজমা হবে তা কিন্তু না। আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে নিউমোকক্কাসকে প্রিভেন্ট করতে পারবো, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারবো। কিন্তু স্পেসিফিক অ্যাজমার জন্য ওরকম কোনো ভ্যাকসিন নেই যেটা দিলে আমার অ্যাজমা আর হবে না। আমাদের যে প্রচলিত যে ট্রিটমেন্ট, এটা ওয়ার্ল্ড ওয়াইজ একই ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটাই আপনি প্রপারলি ব্যবহার করেন, ওষুধগুলো ডাক্তারের নির্দেশ মতো সেবন করুক, অবশ্যই উনি ভালো থাকবেন। এক্সাক্টলি। সুজাতা ফাল্গুনী, আমার মনে হয় যে আপনি হতাশ হবেন না। দেখুন, আপনি যদি নির্দিষ্ট ওয়েতে সুনির্দিষ্টভাবে একজন চিকিৎসকের ব্যবস্থাপনায় রাখেন আপনার আম্মুকে, তাহলে নিশ্চয়ই অ্যাজমা বড় ধরনের কোনো সমস্যা তৈরি করবে না। প্রিন্স মুস্তাফিজ সম্পূরকভাবে জানিয়েছেন যে তার আগে শ্বাসকষ্টের সমস্যাটা তার ছিল না। গত ২ মাস ধরেই আচ্ছা, তিনি শ্বাসকষ্টে ভুগছেন। আচ্ছা, এখন যেহেতু এটা করোনা পিরিয়ড চলছে, প্রিন্স মোস্তাফিজ আপনাকে বলবো আপনি একটু ওবেস, বডি ওয়েটটা বেশি। আর যেহেতু 2 মাস ধরে আপনার কাশি আছে, শুষ্ক কাশি, আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে কোভিড-19 টেস্ট করাবেন, চেস্ট এক্স-রে করাবেন দ্রুত, অতি দ্রুত। বা আপনার আহ যদি ওই যে অক্সিজেন স্যাচুরেশন দেখার সুযোগ থাকে পালস অক্সিমিটার দিয়ে, অবশ্যই দেখে নিবেন। এবং আপনি দেখবেন যে আপনার মুভমেন্টে কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা। যদি ওবেস পেশেন্টদের কিন্তু একটু বেশি অসুবিধা হয়। এবং এই রাইট। করোনা প্যান্ডেমিকে দেখা যাচ্ছে যে ওবেস পেশেন্টরাই তাদের রিকভারিটাও খুব ডিফিকাল্ট হচ্ছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। এই প্রসঙ্গে স্যার আসতে চাই যে যেহেতু করোনার একটি প্রাদুর্ভাব চলছে, মহামারী চলছে, আমরা শিরোনাম রেখেছিলাম যে অ্যাজমা রোগীদের পরিণতি। তো এই করোনার মধ্যে তাদের কি, কি পরিণতি, যেটা হচ্ছে যে আমরা যদি বলে থাকি যে তাদের ঝুঁকির জায়গাগুলো কি, কি? তাদের এখানে ফেইটটা কি? কি হতে পারে? তারা কেন বেশি স্যার ঝুঁকিপূর্ণ? যেহেতু অ্যাজমা রেসপিরেটরি ট্র্যাক্টেরই ইনফ্ল্যামেটরি ডিজিজ, আগেই বলেছি। আর করোনা ভাইরাসও মেইনলি অ্যাটাক করে রেসপিরেটরি ট্র্যাক্টকেই। তো আমরা আগেই জানি যে অ্যাজমা যে কোনো যদি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরের জন্য অ্যাজমার এপিসোডটা বেড়ে যায়, এক্সারবেশন বাড়তে পারে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে অ্যাজমা পেশেন্ট তারা আগে থেকে যে ট্রিটমেন্ট পাচ্ছেন কোনো অবহেলা করা যাবে না, ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে এবং তাদের সতর্ক থাকতে হবে। কারণ এই পেশেন্টদের যে কোনো পেশেন্টেরই যদি দেখা যাচ্ছে যে যাদের কোমরবিডিটি থাকে, যেহেতু অ্যাজমা ওনার রেসপিরেটরি ট্র্যাক্ট কম্প্রোমাইজড, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু করোনা ভাইরাস যে ইনফেকশনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকতে হবে। যে কোনো সিম্পটম হলে তাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তাদের আগে পরীক্ষা করাবেন এবং অ্যাকর্ডিংলি চিকিৎসাও করাবেন। মানে চিকিৎসায় কোনো কমতি করা যাবে না যে আমি এটা বাদ দিয়ে দিলাম এখন হয়তো লাগবে না আমার, না একদমই না। আপনার যে এক্সিস্টিং যে ট্রিটমেন্ট যে প্যাটার্নে চলছে ওইভাবে আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে এবং কোনো অসুবিধা অবশ্যই ডাক্তার শরণাপন্ন হতে হবে। আর আমরা যেটা বারবার বলে আসি যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আপনার যে মেনে চলাটা আরো অনেক নিয়ন্ত্রিত হতে হবে। একদমই আপনি বাইরে মাস্ক ছাড়া যেমন চলবেন না, অন্য কারোর কোনো লোকালয়ে যাবেন না, এগুলো সব মেনটেন করতে হবে আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে কিন্তু আসলে মূল বার্তাটা স্যার দিয়ে দিলেন যে অ্যাজমার রোগীদের কেন এত বেশি ভালনারেবল, কারণ তাদের ফুসফুসে আগে থেকেই কিছুটা হলেও তাদের ফাংশনটা কিন্তু ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ইম্পেয়ার্ড বলে থাকি আমরা। আর সেই জায়গাটাতে করোনা ভাইরাস যেহেতু লাংসের মধ্যে আসলে মূল প্যাথোজেনেসিসটা ঘটিয়ে থাকে, যার কারণে যে যদি অ্যাজমার রোগীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাদের জন্য কিন্তু সত্যি সত্যি ঝুঁকিপূর্ণ। অতএব সেক্ষেত্রে আপনাদেরকে
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে আপনাদেরকে আহ অবশ্যই পালন করতে হবে। স্যার, এই মুহূর্তে যারা ধূমপান করছেন তাদের জন্য স্যার আপনার কি সতর্কবার্তা? ধূমপান, হুম, অবশ্যই। হ্যাঁ, না ধূমপান তো অবশ্যই না, ধূমপান পরিহার করতে হবে। আসলে তো ধূমপান, যেমন অ্যাজমা রোগীরা যদি স্মোকিং কন্টিনিউ করেন, তাদের অ্যাজমা, তাদের রোগ ভালো হবে না, তাদের ওষুধ ও মেডিকেশনও তারা প্রপার রেজাল্ট পাবেন না। আর আমাদের তো ডাটাই আছে যে আসলে যে যারা ধূমপায়ী, দেখা যায় তাদের এক থেকে মানে 2 জন পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট, মানে 50% পেশেন্টই তাদের অ্যাজমা রিলেটেড কমপ্লিকেশন ডেভেলপ করে আফটার 50 ইয়ার্স। তো যার ফলে, এবং সেই ধূমপান থেকে আমাদের সিওপিডি হতে পারে, অ্যাজমা ছাড়াও ধূমপান থেকে লাং ক্যান্সার হতে পারে, আরো অন্যান্য ডিজিজও হতে পারে। অর্থাৎ ধূমপান অবশ্যই পরিত্যাজ্য। যারা করছেন তারা করবেন না, এবং যারা এখনো শুরু করেননি তারা কখনোই ধরবেন না। ধূমপানকে না। এক্স্যাক্টলি। ধূমপানকে প্রিয় দর্শক না করতে হবে, কারণ আপনার ফুসফুসের পুরোটাই কিন্তু নষ্ট করে দিতে পারে এই ধূমপান। অনেকে হয়তোবা চিন্তা করতে পারেন যে আমি তো ধূমপান করছি, আমার তো কিছু হয় না। কিন্তু আপনার একটি সময় পর কিন্তু আপনার লাংসে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের ফুসফুসে যত ক্যান্সার হয় তার 85% কারণ কিন্তু এই ধূমপান। এবং একটি সিগারেটের ধোঁয়ার মধ্যে প্রায় 700 কেমিক্যালস রয়েছে, তার মধ্যে 43টি কেমিক্যাল ক্যান্সারের জন্য কিন্তু দায়ী। যেটাকে আমরা অনেকেই জানি, কিন্তু নিকোটিন নামক একটি পয়জন রয়েছে যেটি আমাদের ক্যান্সার করতে সহায়তা করে। অর্থাৎ এই তামাকের পাতার মধ্যে যে মানে আহ, যে কেমিক্যালটা রয়েছে সেটা হচ্ছে নিকোটিন, আর সেটি যদি আপনি গ্রহণ করেন আপনার ফুসফুসের কিন্তু 12টা বেজে যাবে। অতএব স্যারের কথা অনুযায়ী আজকে কিন্তু আপনার ধূমপান ত্যাগ করার প্রথম দিন হওয়া উচিত যারা করছেন, আর যারা করেননি তারা আর কোনোদিনও ভুল পথে, মানে ভুল করে হলে এই পথে পা বাড়াবেন না। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। এবার একটু আসতে চাই স্যার, আমরা জানছি যে এই শ্বাসকষ্টের রোগী যারা, তাদের শ্বাস যখন কষ্ট হয় তাদের অক্সিজেন স্যাচুরেশনটাও কমে যায়। তো ইদানিং যেহেতু করোনা ভাইরাস, সবাই একটি প্যানিক সিচুয়েশনের মধ্যে আছে আর সবাই অক্সিজেন মেজার করছে। পালস অক্সিমিটারের ব্যবহারটা কিন্তু রিসেন্টলি খুব বেড়ে গিয়েছে। একটু জানতে চাই যে আমরা কিভাবে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটাকে মেজার করব, এবং এখানে পালস অক্সিমিটার মেশিনটি কি কি রিডিং আমাদেরকে দিচ্ছে। স্যার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পালস অক্সিমিটারের ব্যবহারটা সম্পর্কে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কিভাবে পালস অক্সিমিটারটাকে ব্যবহার করব, এবং কখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে এই মুহূর্তে হসপিটালে যাওয়ার প্রয়োজন, অক্সিজেন সরবরাহ করা প্রয়োজন। আহ, এটির ইন্ডিকেশনটা কি স্যার, যে অক্সিজেন হ্যাঁ, স্যাচুরেশনটা কত না, থাকলে রাইট, আমরা মনে করব ভালো আছি, আর কোন লেভেলের নিচে নামলে মনে করব যে আমাদের এখন অবস্থা খারাপ, হসপিটালে যেতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে পালস অক্সিমিটার আমাদের 2টা রিডিং দেয়, একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, একটা হার্ট রেট। অক্সিজেন স্যাচুরেশন যেটা আমরা দেখি ইউজুয়ালি একজন সুস্থ মানুষের ক্ষেত্রে 95 to 99% নর্মালি থাকে। এটা কিন্তু পজিশনগত কারণেও চেঞ্জ হয়, যেমন সুপাইন পজিশন থেকে প্রন পজিশনে একটু স্যাচুরেশনটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে যদি কোনো পেশেন্টের 95 এর নিচে যায়, নিচে থাকে 94, 93, ওনার কোনো সিমটম নেই, ইন দ্যাট কেস তার কিন্তু অরিড হওয়ার কিছু নেই। যদি পেশেন্টের সিমটম থাকে, যে তার সিমটম লাইক যে করোনা সিমটম, তার ফিভার আছে, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে এটা নোটিস করতে হবে, তখন সাপ্লিমেন্টাল অক্সিজেনের প্রয়োজন হতে পারে। অনেকে আমরা খুব আগে থেকে একটু 95 দেখলাম, অরিড কেন আমার 100 না, 99 না, এটা নর্মালি থাকে 95 থেকে 99%। ঠিক আছে? তো যার এই ফলে জায়গাটাতে সিমটম স্যার, না হ্যাঁ, থাকলে আমাদের অরিড হওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা। অনেকে স্যার মানে অর্থাৎ পালস অক্সিমিটার আঙ্গুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু স্যার 99 থাকে না, এটা উঠতে কিন্তু একটু দেরি হয়, অর্থাৎ 1-2 সেকেন্ড সময় লাগে। কিন্তু আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা, অনেকেই ফোন করে বলছে যে আমার তো শুরুতে 95 বা 94 থাকছে, তো আমি কি এখন পরে আস্তে আস্তে বাড়ে? আমি বললাম যে কখন বাড়ে? বলে যে কয়েক সেকেন্ড পরই বাড়ে। তারপরেও কিন্তু তারা ভয় পেয়ে যাচ্ছে, তার মানে আমার 93 ছিল বা 95 94 ছিল। তো এই বিষয়ে স্যার আপনার কি বলার আছে আমাদের দর্শকদের? সেটা আসলে একটু কম্পেয়ার করে দেখা ভালো, আমরা 2 হাতেই দিতে পারি। আপনি যেটা বললেন ঠিকই, একটু ওয়েট করতে হবে, একদম শুরুতেই আমরা পাবো না। একটু দেখে আমাদের 1 মিনিট 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করে দেন এটা স্টেডি একটা যে রেজাল্ট দেয় ওইটা আমাদের গ্রহণ করতে হবে। শুরুতেই যেটা আসবে এটা আমরা একসেপ্ট করব না। ঠিক আছে? যেমন পালস লেফট হ্যান্ডে দেখলে অক্সিমিটার রাইট কি হ্যান্ডে স্যার? দিয়ে আমি হ্যাঁ, কম্পেয়ার করতে পারি। পালস
অক্সিমিটার দিয়ে কি স্যার কখনো রিডিং এ কোনো এরর দেখা যেতে পারে? যেমন যদি এখনো কেউ ভালো পালস অক্সিমিটার ব্যবহার না করে, তার রিডিংটা কি স্যার উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? এটা হতে পারে, অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে যে আমরা তো এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি কোয়ালিটির মেশিন আসছে আসলে এটা তো বোঝা যাচ্ছে না। বাজারে নানাবিধ মেশিন আসছে, মানসম্মত না হলে মাঝে মাঝে আমাদেরকে একটু মিসগাইড করতেই পারে। হ্যাঁ, সেটা আসলেই এক্স্যাক্টলি। আমাদের ঝুঁকির আরো ব্যাপার, কারণ কিছু অনেকে খুব দর্শক দ্রুত যুক্ত হয়ে যায়। আছেন। হ্যাঁ, আমরা স্যার কিছু প্রশ্ন নিতে চাই, কারণ আমাদের পুরো আয়োজনটি আমাদের দর্শকদের জন্য। প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে আমাদেরকে প্রশ্ন রাখুন আমাদের রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে। এবং আজকের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্স মন্টিন রেসপিটক, এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ডক্টর নিহার রঞ্জন সাহা স্যার। তিনি বর্তমানে সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে। বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনার প্রশ্ন রাখুন, স্যার আপনাদেরকে উত্তর প্রদান করবেন। মাহবুবুল হাসান একটি প্রশ্ন রেখেছেন স্যার। I am a childhood asthmatic patient. I am using Ticamet inhaler. Ticamet তিনি ব্যবহার করছেন। আমার মনে হয় যে তিনি ওষুধটির নামও উল্লেখ করে দিয়েছেন। Ticamet inhaler and tablet Lumona 10 milligram for long time, and I was all right, but for last 1 year, almost every day evening, I feel breathing distress, which subside by asthmasol inhaler. I am 65, non-diabetic, non-smoker. ভালো একটি স্যার ক্লিনিক্যাল সিনারিও দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টিকামেট সুন্দর ইনহেলার একটা ব্যবহার করছেন। রাইট রাইট। এখন অনেক সময় হয় কি, উনি যে ওষুধগুলোই, ওনার কোনো কোমরবিডিটি নেই অ্যাপারেন্টলি, উনি যা জানালেন আমাদের। ওনার হ্যাঁ, নন মেডিকেশনটা ডায়াবেটিক, নন স্মোকার। আমাদের স্টেপ আপ করতে হয়। হ্যাঁ, উনি যে চিকিৎসককে দেখান, দ্রুত ওনাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওনার এই ট্রিটমেন্টটা স্টেপ আপ করতে হবে কিনা এটা একটু দেখে দেন অ্যাডজাস্ট করলে ঠিক হবে। কিন্তু লং টাইম হলে অনেক সময় হয় পারসিস্টেন্ট অ্যাজমা, অনেক সময় আমাদের একটা টার্মই আছে ডিফিকাল্ট টু ট্রিট অ্যাজমা। দেখা যায় যে লং টাইম পরে আসলে অ্যাজমার মেডিকেশন গুলো কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে প্রপারলি আগের মতো সে আউটকাম রেজাল্ট পায় না। হ্যাঁ, সেক্ষেত্রে তাকে আবার চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার স্টেপটা প্রপারলি আছে কিনা, স্টেপ আপ করতে হবে কিনা, কিংবা কোনো অ্যাড অন থেরাপি লাগবে কিনা, সেটা ওনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ মাহবুবুল হাসান। আপনার জন্য যেটা ভালো খবর যে আপনার কোমরবিডিটি নাই। ঠিক না স্যার? তিনি হ্যাঁ জি, নন হ্যাঁ, ডায়াবেটিক অনেক এবং ভালো। নন স্মোকার। এটি একটি ভালো দিক তার জন্য। এবং আমার মনে হয় যে আপনি যদি এখন স্টেপ আপ করেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। হয়তোবা আপনাকে একটু স্টেপ আপ কন্ডিশনে আরো কিছু মেডিকেশন নেওয়া লাগতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন ব্রাস টিভির আজকের এই আয়োজন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন। আজকে আমরা আলোচনা করছি অ্যাজমা রোগীদের পরিণতি এবং সুরক্ষা প্রতিকার বিষয়। আর এই বিষয়ে মতামত প্রদান করছেন ডাক্তার নিহার রঞ্জন সাহা, সহযোগী অধ্যাপক, পালমোনোলজিস্ট, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। স্যার, এবার একটু জানতে চাই যে অ্যাজমা রোগীরা যদি কখনো ঠিকঠাক মতন ওষুধ সেবন না করেন, সেক্ষেত্রে তাদের পরিণতি কি কি হতে পারে? অ্যাজমা থেকে আর কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা? হ্যাঁ, না, অ্যাজমা থেকে যেটা প্রথমেই হচ্ছে যে অ্যাজমা যদি আর্লি স্টেজে ওনার ডিটেকশন না হয় বা উনি প্রপার ট্রিটমেন্ট না নেন, তাহলে যে আমরা যে টার্মটা বললাম যে অ্যাজমার যে রেসপিরেটরি ওয়াল, এটা যদি মানে রিমডেলিং হয়ে যায়, দ্যাট ইজ আমরা বলি যে এয়ারওয়ে রিমডেলিং, দ্যাট ইজ সাবমেসমেন্ট মেমব্রেন ফাইব্রোসিস এবং স্মুথ ওয়ালের যদি থিকেন্ড হয়ে যায়, ইন দ্যাট কেস সেটা হবে পারসিস্টেন্ট অ্যাজমা। তখন তার সেই অ্যাজমা ট্রিট করা ভেরি ডিফিকাল্ট, এবং ওনার আলটিমেটলি দেখা যাবে তার রেসপিরেটরি ফেলিওর অ্যাডভান্স এতে তার সারাক্ষণই শ্বাসকষ্ট লেগেই থাকবে, উনি কোনো তার ফিজিক্যাল গ্রোথও ঠিকমতো হবে না, এবং আলটিমেটলি তার রেসপিরেটরি ফেলিওর হবে এবং আরো অন্যান্য সমস্যার দিকে ধাবিত হবেন উনি। এই জন্য প্রপার ম্যানেজমেন্ট অবশ্যই জরুরি। এই প্রসঙ্গে স্যার আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি স্যার, যে সিওপিডি বলে একটি রোগ আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো অ্যাজমা থেকে কি স্যার সিওপিডি হওয়ার সম্ভাবনা আছে? না না, অ্যাজমা থেকে আসলে সিওপিডি হয় না, সিওপিডি আলাদা ডিজিজ। অ্যাজমা সিওপিডি অনেক সময় ওভারল্যাপ আমরা ফাইন্ডিংস পাই, দ্যাটস আদার থিং, কিন্তু অ্যাজমা থেকে সিওপিডি হবে না। আচ্ছা আচ্ছা। আর এটা স্যার দীর্ঘস্থায়ী যারা স্মোকার, ক্রনিক চেইন স্মোকার আমরা যাদেরকে বলে থাকি, তাদের ক্ষেত্রে স্যার সিওপিডি হওয়ার সম্ভাবনা স্যার কতটুকু? একদমই ঠিক না, সিওপিডি মেইন ইয়েটা কজই তো হচ্ছে স্মোকিং। হ্যাঁ,
তো যারা ধূমপান করবেন তাদের আফটার 40 সিওপিডি হওয়ার সম্ভাবনা বেশিই থাকবে, এবং সেই যারা স্মোকার সেই পেশেন্টদেরই সিওপিডি ডেভেলপ করে। এই জায়গাটাতে স্যার আমরা কিভাবে পার্থক্য উপসর্গ থেকে কিভাবে আমরা নির্ণয় করতে পারবো এটি হচ্ছে অ্যাজমা আর এটি হচ্ছে সিওপিডি? হ্যাঁ, অ্যাজমাটা ইউজুয়ালি যেমন যে কোনো এজেই হয়, চাইল্ডহুডে বেশি হচ্ছে। আর সিওপিডি হচ্ছে পেশেন্টের হিস্ট্রি থাকবে সেই স্মোকার, এবং ইউজুয়ালি আফটার 40 ইয়ার্স এর পরে হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো, এবং তাছাড়া যদি আমরা ক্লিনিক্যালি, তো এটা হিস্ট্রিতে আমরা এইভাবে ডিফারেনশিয়েট করতে পারি, এবং আমরা ইনভেস্টিগেশন করলেও আমরা যে স্পাইরোমেট্রি করি তাতেও আমরা বুঝতে পারবো। যেমন স্পাইরোমেট্রি যদি করা হয় তখন যেহেতু দুইটাই অ্যাজমা সিওপিডি দুটোই অবস্ট্রাকটিভ ডিজিজ, আমরা ওই এপিবি1 এফবিসি যেটা আমরা বলি আর কি, রেশিওটা কম থাকবে। কিন্তু অ্যাজমার ক্ষেত্রে হবে যে রিভার্সিবিলিটি, দ্যাট ইজ আমরা যদি ব্রঙ্কোডাইলেটর দিয়ে টেস্ট করি তখন এই রিভার্সিবিলিটিটা পজিটিভ হবে, কিন্তু সিওপিডির ক্ষেত্রে রিভার্সিবিলিটিটা পজিটিভ হবে না। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে যারা এখানে এর একটু চিকিৎসক জানিয়ে রাখি, রয়েছেন সিওপিডিটা এবং কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিজিজ হচ্ছে। অ্যাজমা এদিক দিয়ে ভালো, আচ্ছা, অ্যাজমা যদি আমরা মেডিকেশনটা কন্টিনিউ করি তাহলে পেশেন্ট হুম হুম, কিন্তু ও হোল লাইফ সে ভালো থাকবে। কিন্তু সিওপিডি হয় পেশেন্ট যেহেতু প্রোগ্রেসিভ ডিজিজ, আমরা এটাকে একদম তাকে রিভার্স করতে পারি না, ডিজিজ প্রসেসটাকে হোল্ড করতে পারি। কিন্তু সিওপিডি অ্যাজমা থেকে প্রোগ্রেশনের দিক দিয়ে বেশি খারাপ। অনেক অনেক ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে, তুষার, 5th ইয়ারে পড়ছেন। তিনি লিখেছেন যে স্যার, আহ, স্যার, অ্যাজমা এবং সিওপিডির ব্যাখ্যাটি জেনে ভীষণ ভালো লাগলো। এখানে স্যার লাংসে আমরা সিটি স্ক্যান অথবা এইচআরসিটি টেস্ট করে আমরা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবো কিনা অ্যাজমা এবং সিওপিডি রোগীদের ক্ষেত্রে কোনো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট রয়েছে কিনা? তুষার একটু জানতে চেয়েছেন। ইউজুয়ালি এরকম ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আর্লি এজে হয় না, অনেক সময় সিওপিডি পেশেন্টেরও এক্স রে নর্মাল, আর্লি স্টেজে নর্মাল থাকতে পারে। অ্যাডভান্স স্টেজে দেখা যায় যে তাদের যেমন পেশেন্টের ইয়ে হতে এমফাইসিমেটার যদি চেঞ্জ হয়, টিবুলার হার্ট শেপ হতে পারে, হাইপার ইনফ্লেটেড লাং হতে পারে। তো কিন্তু অ্যাজমার ক্ষেত্রে সেটা হবে না। এটা সিওপিডি এবং অ্যাডভান্স স্টেজে, যেটা আমরা দুইটা ভাগ করি সিওপিডির, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা। যে পেশেন্টগুলো এমফাইসিমেটার চেঞ্জ হয় তাদের ক্ষেত্রে টিবুলার হার্ট শেপ হবে, হাইপার ইনফ্লেশন লাং হবে, দ্যাট ইজ লং লাং হয়ে যাবে তার। এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি চেস্ট এক্সরেতে। অবশ্যই অবশ্যই তুষার, আমার মনে হয় যে এটি একটি ভালো ক্লিনিক্যাল কোশ্চেন আপনি করেছেন এবং নিশ্চয়ই উত্তরও পেয়ে গেছেন যে আসলে সিওপিডি হলে টিউবুলার শেপ যে হার্ট এটি আমরা এক্সরেতে অর্থাৎ লাংসটা এবং যে ইন্টারকোস্টাল স্পেস এটা কিন্তু স্যার অনেক বেশি বেড়ে যায়। তো এটা দেখেও কিন্তু কিছুটা ডিফারেন্সিয়েট করতে পারবে এক্সরে দেখে। সিওপিডি ধন্যবাদ, অনেক যুক্ত সময় আছেন। কমপ্লিকেশনে নিউমোথোরাক্স হতে পারে, নিউমোথোরাক্স হতে রাইট, পারে সিওপিডি অ্যাডভান্সে কারো কারো কমপ্লিকেশন হিসাবে। সেক্ষেত্রে যদি আমরা সিটি স্ক্যান করলে নিউমোথোরাক্সের ফিচার পাবো। এক্স্যাক্টলি। আমাদের সাথে যুক্ত আছেন হিমা আশরাফি, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের নিয়মিত একজন দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রশ্ন রেখেছেন ফয়সাল শেখ, নোয়াখালী থেকে। তিনি লিখেছেন যে স্যার, অ্যাজমা থেকে কি হার্টের রোগ হতে পারে কিনা? ভালো একটি প্রশ্ন স্যার। অ্যাজমা থেকে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, অ্যাজমা থেকে মানে আমরা যেটা বলি যে কর পালমোনালি যেটা বলা হয় যে লং টাইম যদি থাকে, হ্যাঁ, অ্যাজমা থাকলে এবং পারসিস্টেন্ট অ্যাজমা, সেক্ষেত্রে দেখা যায় যে কর পালমোনালি হতে পারে, যেটা আমরা বলি যে হার্ট ডিজিজ ডিউ টু লাং কজ এবং অনেক ক্ষেত্রে হতে স্যার পারে। পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন হয়ে যায়, পালমোনারি হাইপারটেনশন রাইট, হয়। রাইট, রাইট। তার মানে স্যার এই রোগটা থেকে আরো কিছু রোগ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। স্যার, জি। ব্রঙ্কিয়েকটেসিস, এই এই যে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে যে ব্রঙ্কিয়েকটেসিস যে টার্ম নেয়, এই রোগটা সম্পর্কে স্যার যদি আমাদেরকে একটু বলেন, যে কখন ব্রঙ্কিয়েকটেসিস আমরা বলবো, এবং তাদের প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কি ব্রঙ্কিয়াল অ্যাজমা কতটুকু দায়ী? ব্রঙ্কাইটিস হচ্ছে একটা ইনফেক্টিভ ডিজিজ, যেটা আছে অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিয়াল আমরা বলি। এবং এটাতে ইয়ে থাকবে যে ব্রঙ্কাইটিসের যেহেতু ইনফেক্টিভ কজ, ফাউল স্মেলিং স্পুটাম থাকবে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে দেখা যায় তার রিকারেন্ট এপিসোডস হবে, এবং সেই ব্রঙ্কাইটিস থেকে দেখা যায় যে এবং লং স্ট্যান্ডিং অ্যাজমা থেকেও ব্রঙ্কাইটিস হয় কমপ্লিকেশনে। এক্স্যাক্টলি। স্যার, এইবার একটু আসতে চাই যে অনেকের ধারণা আছে যে ইনহেলার এটি বোধহয় শেষ চিকিৎসা। প্রথমে যখন সাজেস্ট করা হয় কোনো ইনহেলার তখন কিন্তু রোগীরা
ইনহেলার নিলেই চিন্তা করছে যে আমি তো এত খারাপ হয়নি যে আমার ইনহেলার নিতে হবে, এটা তো একটি শেষ চিকিৎসা। তো এই ব্যাপারে স্যার আপনার কি পরামর্শ রয়েছে আমাদের দর্শকদের জন্য? এটা আসলে একদম সম্পূর্ণভাবেই একটা ভ্রান্ত ধারণা। এটা শেষ চিকিৎসাও না, এটাই প্রকৃত চিকিৎসা। কারণ আমরা শ্বাসতন্ত্রে বাতাস যে নিই, অক্সিজেন নিই, ইনহেল করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। আমরা যে ইনহেলার ডিভাইস যেটা নিচ্ছি সেটাও গ্যাসিয়াস ফর্ম। আগে উল্লেখ করলাম যে আমরা যেটা যদি আমরা এই রিলিভার থেরাপি সালবিউটামলের কথাই বলি, সেই সালবিউটামল আমরা পার পাপে নিচ্ছি 100 মাইক্রোগ্রাম। অন্য ক্ষেত্রে যদি আমরা দেখা যাচ্ছে যেটা ওরাল ফর্মে ট্যাবলেট নিই, সেক্ষেত্রে 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম, তার মানে 100 মাইক্রোগ্রাম বা টোটাল 2 পাপ নিলে 200 মাইক্রোগ্রাম হচ্ছে, সেটা খুবই মিনিমাম। এবং আমাদের ইয়ের জন্য ওই রেসপিরেটরি ড্রাগসের যেটা আমরা ইনহেলার ফর্ম, এটা হচ্ছে প্রকৃত ফর্ম, এবং এটা নেওয়াতে এক্স্যাক্টলি। কোনো মনের মধ্যে কোনো আশঙ্কা রাখার কোনো কারণ নেই। সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এটা মাথা থেকে একদম দূর করতে হবে। এটা সঠিক চিকিৎসা, শেষ চিকিৎসাও না, একদম সঠিক চিকিৎসা, সঠিক এবং চিকিৎসা। এটা নিতেই হবে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আসলে বিভ্রান্ত হবেন না। স্যার যেমনটি বললেন যে ইনহেলার এটি আসলে প্রথম চিকিৎসা, এটি শেষ চিকিৎসা নয় এবং এটি সঠিক চিকিৎসা। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজ লুমেন, তিনি একটি প্রশ্ন রেখেছেন, আমরা প্রশ্নটা ডিসপ্লেতে দেখতে চাই। আমার বয়স 33 বছর। আমি কোভিড-19 আক্রান্ত ছিলাম গত 13 জুলাই থেকে। আজ 1 মাস হয়ে গেল। আজ 1 মাস হয়ে গেল, কিন্তু আমি এখনো সামান্য পরিশ্রম করলে ব্রিদিং সমস্যা অনুভব করি। আমার সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী ফুসফুসের 25% ফাইব্রোসিস আছে। এই সমস্যা পুরোপুরি ভালো হবে কি? হলে কতদিন সময় লাগবে? আমার আগে থেকে অ্যাজমার কোনো সমস্যা ছিল না। মাহফুজের জন্য আপনার কি পরামর্শ থাকবে স্যার? হ্যাঁ, মাহফুজ খুব ভালো কোশ্চেন করেছেন। আসলে কোভিড-19 আর আপনার যেহেতু 25% ইনভলভমেন্ট বলছেন, আসলে এটা হয় কি ভেরি নিউয়ার ডিজিজ, যার ফলে আমাদের এটা পরিণতিটা এখনই আমরা সব পুরোপুরি বলে দিতে পারবো না। তবে যাদের যে কনসলিডেশন, দ্যাট ইজ আমরা গ্রাউন্ড গ্লাস অপাসিটি যেটা বলি, সেই গ্রাউন্ড গ্লাস অপাসিটি আলটিমেটলি লেটে যে এটা ফাইব্রোসিস হয়, এবং ফাইব্রোসিস হলেই কিন্তু ডিস্ট্রেস হবে, এবং এই ডিস্ট্রেসটা আপনার কতদিন থাকবে বলা খুবই ডিফিকাল্ট। তবে কিছুদিন থাকবেই আপনার, এটা আরো 2 মাস 3 মাস এবং কারো কারো 1 বছর 2 বছর পর্যন্ত থাকতে পারে। কারণ স্যার, ফাইব্রোসিস হয়ে গেলে এখানে তখন এখানে আপনার ব্রিদিং হয়তোবা প্রবলেম হবে। তিনি জানতে চাচ্ছেন বা অথবা এই অনুষ্ঠানটি দেখে হয়তোবা মনে মনে ভাবছেন যে তার কি পরবর্তীতে আবার অ্যাজমা হয়ে যাবে, বা তার কোনো না, না, অ্যাজমার যেহেতু হিস্ট্রিটা আগে ছিল না। এই ধরনের রোগী না, যারা কোভিড পরবর্তী লাংসের ইনফেকশনে ভুগেছে, ফাইব্রোসিস ডেভেলপ করেছে, তাদের ফেটটা কি হবে? ভবিষ্যতে কি তারা একদম সম্পূর্ণ সুন্দর লাংসের কার্যক্ষমতা ফিরে পাবে? সেটাই বললাম, যেটা আসলে বলা ভেরি ডিফিকাল্ট যে এটা কি ট্রানজিয়েন্ট পিরিয়ডে থাকবে, দ্যাট ইজ এটা আবার রিকভার করবে কিনা। আমরা অনেক সময় এই পেশেন্টদেরকে অ্যান্টিফাইব্রোটিক এজেন্টও দিচ্ছি, আসলে এটা হুম, হুম। বেনিফিট অফ ডাউট। এখন বলা মুশকিল, যেহেতু নিউয়ার ডিজিজ, আসলে আমরা তো এটা প্রেডিক্ট করা যাচ্ছে না যে কতদিন এটা পারসিস্ট করবে। যেহেতু রোগটা শুরুই হলো 4 মাস যাবত, এজন্য কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে অনেকেরই যারা ওই আর্লি 2 মাস আগে হয়েছে, এদের অনেকেরই দেখা যাচ্ছে যে এখনো কিছুটা শ্বাসকষ্ট বোধ করছে। তো আপনাকে হতাশ হওয়ার কিছু নেই। আমরা কোনো জীবাণুর কাছে পরাজিত হতে চাই না মানুষ হয়ে। আর আপনার তো অলরেডি আপনি ফেস করেছেন, ফাইট করে আপনি সারভাইভ করে ভালো আছেন। আর আপনি ভবিষ্যতে রেসপিরেটরি মেডিসিন আপনার দেশে, ওনার বাড়ি কোথায় সেখানে উনি আমাদের কোনো বক্ষব্যাধি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এবং প্রকৃত চিকিৎসা নিয়ে নেবেন। ফলো আপে অনেক অনেক থাকবেন। ধন্যবাদ ফলো আপ সিটি স্ক্যান মাহফুজ করা হোসেন। লাগতে পারে। আপনাকে সবার আগে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন কোভিড যোদ্ধা, কোভিড জয়ী। আপনার শরীরে এখন এই মুহূর্তে ইমিউনিটি রয়েছে, প্রতিরোধ ক্ষমতা রয়েছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রেখেছেন এবং আপনার প্রতি আমাদের দোয়া রইলো, আপনি দ্রুত আরো সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক কর্মে আপনি যোগদান করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। স্যার, এই পর্যায়ে একটু জানতে চাই যে এখানে আমরা অ্যাজমা ম্যানেজমেন্টের মধ্যে আপনি বলছিলেন যে মন্টেলোকাস, মন্টিনের কথা বলেছিলেন। এই যে মন্টিন বা মন্টেলোকাস জেনেরিক নেম, এটি স্যার কিভাবে আমাদের অ্যাজমাটাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে? আমরা তো জানি যে এই ট্যাবলেটটি লং টাইম খায় মানুষ। অনেকে চিন্তা করে থাকে যদি আমি এত সারা বছর ধরে মন্টিন খাই, তাহলে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হুম। স্যার? আসলে এটা হচ্ছে যে পেশেন্ট গুলো আমরা দেখি যাদের ওই যে ইনভেস্টিগেশন যেটা বললাম যে আইজি বেশি থাকে,
তাদেরকে আমরা লং টাইম মন্টিলুকাসটা অ্যাডভাইস করি, এবং মন্টিলুকাস আমাদের রেসপিরেটরি মেডিসিন, আমাদের অ্যাজমা ম্যানেজমেন্টের স্টেপ কেয়ার যে ম্যানেজমেন্ট আছে তাতে অ্যাড অন থেরাপি হিসাবে আমরা মন্টিলুকাসটা দিয়ে থাকি। স্টেপ 3-4 আমরা ওই যে ট্রিটমেন্ট আছে, অনগোয়িং ট্রিটমেন্ট, দ্যাট ইজ ইনেল কর্টিকোস্টেরয়েড, তার সাথে আমরা অ্যাড অন করে দিয়ে মন্টিলুকাস দিয়ে থাকি। তবে লং টাইম মন্টিলুকাস খেলে কোনো সাইড ইফেক্ট এরকম নেই, এটা আপনাকে লং টাইমই কন্টিনিউ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, যে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা ওয়েল টলারেবল একটি ওষুধ, যেটি স্যার যেমনটি বললেন যে লিউকোট্রাইন ইনহিবিটর, একটি একটি আমাদের শরীরে একটি কেমিক্যাল সাবস্টেন্স, যেটি আসলে ব্রোঙ্কিয়াল অ্যাজমা রোগীদের ব্রঙ্কো কনস্ট্রিকশনে করে থাকে, এবং যার কারণে কিন্তু শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে থাকে, এবং সেই লিউকোট্রাইনটাকে রিলিজ করতে প্রিভেন্ট করে কিন্তু এই মন্টিলুকাস। দ্যাটস ওয়াই আপনার জন্য কিন্তু এটি একটি বন্ধুর মতন ওষুধ। এই মন্টিলুকাস বা মন্টিন আপনি নিশ্চিন্তে খেতে পারবেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যেটি আপনাকে সহায়তা করবে। স্যার, এখানে জানতে চাই যে কোভিড-19 আক্রান্ত রোগীদেরও কিন্তু আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা ফেক্সোপানাডিন সাজেস্ট করছি, মন্টিলুকাস একটি কমনলি আমরা এই ওষুধগুলো লিখে রাখছি হ্যাঁ, বা সাথে দিচ্ছি। ডক্সোফাইলিন তো এখানে হ্যাঁ, আর এখানে স্যার স্পেশাল কি রোল রয়েছে কোভিড-19 ম্যানেজমেন্টে মন্টিলুকাস? আসলে অনেকগুলোই আমাদের দেওয়া হচ্ছে বেনিফিট অফ ডাউট থেকে। অনেস্টলি যে কোনো ওষুধই তো ওরকম নেই যে স্পেসিফিক, আমরা যে অনেক অ্যান্টিভাইরাল ওষুধও দেওয়া হচ্ছে, তাই না? স্পেসিফিক তো অ্যান্টিভাইরাল নেই। এখন দেখা যাচ্ছে যে বেনিফিট অফ ডাউটে যদি কিছুটা হেল্প পাওয়া যায় পেশেন্টের, সেই চিন্তা থেকেই দেওয়া হচ্ছে। নাহলে আসলে স্পেসিফিক যে কোনো রোল আছে সেটা বলতে পারবো না রিগার্ডিং দিস কোভিড-19। হ্যাঁ, কিন্তু আমরা এক্স্যাক্টলি। দিচ্ছি যে যদি পেশেন্ট হ্যাঁ কিছুটা বেনিফিট পায় সেজন্য দেওয়া হচ্ছে। স্যার, এইখানে আমরা জানি যে কোভিড-19 একটি সাইটোকাইন স্টর্ম বলে একটি ঝড় উঠে থাকে, যেটা যখন একটি প্যাথোজেনেসিসের একটি পর্যায়ে, তো সেই জায়গাটাতে এই সাইটোকাইন গুলোকে রিলিজ ঠেকাতে মন্টিলুকাসের কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ, এটা যে বলে যে আমাদের যখন সাইটোকাইন স্টর্ম, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, হ্যাঁ, এগুলা থেকে যে আমাদের সাইটোকাইন যে স্টর্ম হয়, সেটা থেকে আমরা মন্টিলিউকাস ডেফিনিট কোন রকম রোল নেই যে মন্টিলিউকাস এটাকে ইনহিবিট করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল প্রেজেন্স মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন। আমরা অ্যাজমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে অ্যাজমা রোগীদের পরিণতি এবং সেটা থেকে আমরা কিভাবে সুরক্ষা পেতে পারি সেই বিষয়ে। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করলেন ডক্টর নিহার রঞ্জন সাহা, সহযোগী অধ্যাপক, বক্ষব্যাধি ইনস্টিটিউট এন্ড হাসপাতালে কর্মরত আছেন এবং ইউনিট প্রধান হিসেবে। স্যার, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ ভাগে চলে এসেছি, তবে দর্শক কিন্তু অনেকে এখনো যুক্ত আছেন তাদের প্রশ্নগুলো নিয়ে। প্রশ্নটা না পড়লে হয়তো বা তারা মনে কষ্ট পেতে পারেন। আমরা যুক্ত আছেন সোহানুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। রূপন ঘোষ, তিনি লিখেছেন যে আমার ছেলের বয়স 14, প্রতিদিন হাঁচি দিতে হয়, ইহা কিভাবে নির্মূল করা যাবে জানাবেন। স্যার, যদি একটু জানান যে অ্যালার্জিকের কথা বলছিলেন আপনি, ছেলের বয়স 14, এই ফাঁকে যদি একটু পরামর্শ দিয়ে দেন তার জন্য। হ্যাঁ, তার একটু দেখতে হবে তাকে। ওই আমরা সেরাম আইজি, সিবিসি, ইওসিনোফিল কাউন্টটা, সেরাম আইজি এবং এক্সরে পিএনএস আমরা একটা করব। তার অ্যালার্জিক রাইনাইটিস আছে কিনা এবং তার ফ্যামিলি হিস্ট্রি ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা সেটাও জরুরি, এবং অ্যাজমা ডায়াগনোসিস এবং অ্যালার্জিক রাইনাইটিসটার ডায়াগনোসিস আমাদের করতে হবে আগে, দেন এক্স্যাক্টলি, অ্যাকর্ডিংলি মেডিসিন দিতে এক্স্যাক্টলি, হবে। এক্স্যাক্টলি। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। আমাদের আরো অনেক কিছুই জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হবে। নিশ্চয়ই আরো কোনো একটি পর্বে স্যার আপনি আবারও যুক্ত হবেন। সর্বশেষ কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন আসতে পেরে, এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক আয়োজিত আজকের মন্টিন রেসপিটকের সিজন 1 এর শেষ পর্বে স্যার আজকে আপনি অতিথি ছিলেন, এবং সর্বশেষ মন্টিন সম্পর্কে আপনার মূল্যায়ন, একজন সুদীর্ঘ পালমোলজিস্ট হিসেবে আপনি কাজ করছেন সুদীর্ঘ বছর ধরে, আপনার অভিজ্ঞতার আলোকে স্যার আমাদেরকে একটু মূল্যায়ন করবেন, এবং রাজটিভির দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ বার্তা কি থাকবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, রাজ টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আর মন্টিন খুবই ভালো ড্রাগ, আমরা দীর্ঘদিন এটা যাবত ইউজ করছি এবং খুব ভালো ফল পাচ্ছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর তারা নিরলস পরিশ্রম করে যান এবং তাদের এই রোগীদের সেবা করার জন্য বিভিন্ন ওষুধ যে মার্কেটে তাদের সরবরাহ করে, তার মধ্যে মন্টিন অন্যতম। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং করোনা যুদ্ধে আমরা সকলে জয়ী হব। সবাই সুস্বাস্থ্য কামনা করছি, এই প্রত্যাশা। ধন্যবাদ।
ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি নিজেও একজন ফ্রন্ট লাইন ফাইটার, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে এবং বিভিন্নভাবে রোগীদের পাশে থেকে এই করোনা কালে মহামারীর সময়, দুর্যোগের সময় পাশে আছেন। নিশ্চয়ই আপনিও সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আপনার সুদীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং এভাবেই রোগীদের সেবায় আজীবন নিয়োজিত থাকবেন সেই শুভ প্রত্যাশা রাখছি এবং প্রত্যাশা রাখছি রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্স মন্টিন রেসপিটকে আজকে সিজন 1 এর শেষ পর্ব। আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই সিজন 2 আমরা আরম্ভ করব এবং সে পর্যন্ত আপনারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং নিশ্চয়ই এখনো সাথে আছেন এবং ভবিষ্যতের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি এবং এই অনুষ্ঠানের সাথেই থাকবেন এবং অ্যাজমা সংক্রান্ত বিশেষ করে লাংসের যেকোনো সমস্যা সংক্রান্ত ধারাবাহিক প্রোগ্রাম আমাদের রাজ টিভির এই সময়টাতেই সম্প্রচারিত হবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ।